গাছগুলো যেন আমাদের চারপাশে আঁকড়ে ধরেছে। পাতার ফাঁক দিয়ে ঠেকে যাওয়া চাঁদের আলো অদ্ভুতভাবে বাঁক নিচ্ছিল। বাবা চেষ্টা করছিলেন শান্ত থাকার, কিন্তু তাঁর চোখেও আতঙ্ক স্পষ্ট। তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন, সব ঠিক আছে, শুধু আমার দিকে ধ্যান দে আর হাতটা ধরে থাক। আমি বাবার হাতটা শক্ত করে চেপে ধরেছিলাম। দিদি কাঁদছিল। মা তার হাত শক্ত করে ধরে বললেন, চিন্তা করিস না, আমরা একসাথে আছি, একসাথে থাকলে কিচ্ছু হবে না। তখন ততটা বুঝতে না পারলেও আজ মনে হয় সেদিন রাস্তা যেন আমাদের জন্য এক অন্যরকম জাল বুনেছিল। যেখানেই যাই শেষমেশ আবার একই বাঁক, একই গাছ, একই ঝোপের মধ্যে চলে আসি। বুঝতে পারছিলাম এটা আর স্বাভাবিক কোনো ঘটনা নয়। মা আতঙ্কে ছিলেন, গলার স্বর কমে গিয়েছিল। দিদি হঠাৎ এক জায়গায় থেমে চেঁচিয়ে উঠল, মা, আর পারছি না, আমার পা আর চলছে না। বাবা তাকে কাছে টেনে নিয়ে বোঝান, রাস্তা পাওয়া যাবে। আমরা হাঁটতে হাঁটতে এমন এক বাঁকের কাছে পৌঁছালাম যেখানে গাছগুলোর ছায়া যেন জীবন্ত। আমি এখনো মনে করতে পারি ছায়াগুলো আমাদের চারপাশে ঘুরছিল। বাবার কণ্ঠে আতঙ্ক, হতাশা মিশ্রিত। আমরা কি কখনো বের হতে পারবো? মনে হচ্ছে আমরা এই জঙ্গলের গোলক ধাঁধায় আটকে গেছি। আমি কেবল ছোট্ট চোখে চারপাশটা দেখছিলাম, আর আমার মনের ভেতর ভয় ঢুকে গিয়েছিল। সেটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাস্তার বাঁক যত বাড়ছিল, জঙ্গল তত অচেনা আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। গাছের গায়ে মলিন ছায়া, বাতাসে অদ্ভুত আওয়াজ, আর দূরে দূরে অজানা শব্দ। সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা কোনো এক অদৃশ্য শক্তির খেলার গতি। বাবা শক্ত করে ধরে রেখেছিলেন। সেই বয়সের ছোট্ট পায়ে হেঁটে চলা কঠিন হয়ে উঠেছিল। মাঝে মাঝে মায়ের কণ্ঠ ভেসে আসছিল, আর এগোতে হবে না, চল ফিরে যাই। কিন্তু আমরা ফিরতে পারিনি, কারণ রাস্তা যেন আমাদের নষ্ট করার জন্য গোলক ধাঁধা বুনছিল। আমরা হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে আমরা আবারও সেই একই ভাঙা গাছের সামনে এসে দাঁড়িয়েছিলাম। রাত বাড়ার সাথে সাথেই অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু করে। হঠাৎই বাতাসের সঙ্গে অদ্ভুত ফিস ফিস শব্দ শোনা যায়, যেন কেউ আমাদের চারপাশে ঘুরছে। মায়ের কণ্ঠ কাঁপছিল, আমরা কি বেঁচে থাকতে পারবো? বাবা দৃঢ় কণ্ঠে বললেন, চুপ করো, ওরা আমাদের পরীক্ষা করছে, শুধু একে অপরকে ধরে রাখো। পথ যেন আরো সংকীর্ণ হয়ে আসছিল। ঝোপের মধ্য দিয়ে হেঁটে যাওয়া কঠিন হয়ে উঠছিল। ছায়াগুলো যেন জীবন্ত। আমি ছোট্ট চোখে চারপাশে তাকিয়ে চেঁচিয়ে উঠছিলাম বারবার, বাবা, আমার ভয় লাগছে। বাবা আমার মাথায় হাত দিয়ে বললেন, শান্ত হ, কিচ্ছু হবে না, আমি আছি তো। তখনও বুঝিনি সেই রাতটা আমাদের পরিবারের জন্য মৃত্যুর গোলক ধাঁধা হয়ে দাঁড়াবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হলাম একটি অন্যরকম ঘটনা নিয়ে। কতটা ভয়ের জানি না। ঘটনা কি, কোথা থেকে পেয়েছি সেসব কথা না হয় ঘটনার শেষে বলছি। তবে যারা আমার 135তম এপিসোডে গোলক ধাঁধা ঘটনাটা পছন্দ করেছিলেন, আশা করি তাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে অন্ধকার গহীনে হারিয়ে যাই। রিয়াজুল সাহেব বলতে থাকেন, 2025 সালে দাঁড়িয়েও আমি এখনো শিউরে উঠি
বাবার কোলে চেপে শুধুই কাঁদছিলাম। আর আমার 10 বছরের বোন মায়ের হাত আঁকড়ে ধরেছিল। আমরা 4 জন, আমাদের ছোট্ট পরিবার, গিয়েছিলাম ওড়িশার সাতকোশিয়ার জঙ্গল ঘুরতে। সেটা 80 দশকের মাঝামাঝি সময়। তখন সেই জঙ্গল নিয়ে ভয়ঙ্কর গল্প শোনা গেলেও বাবা তেমন গুরুত্ব দেননি। বাবা ছিলেন সাহসী ফরেস্ট অফিসার, তবে সেই জঙ্গলের না। অপরদিকে মা ছিলেন একটু চিন্তাশীল স্বভাবের গৃহবধূ। সেদিন আমরা যখন জঙ্গলের ভেতরে গাড়ি নিয়ে ঢুকলাম, প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। যদিও আমি তখন ছোট, তবু বাবার আতঙ্কিত মুখ, মায়ের কাঁপা হাত আর দিদির চোখের ভয়ের ছাপ এখনো ভুলতে পারিনি। কিছু দূর গিয়ে আমরা একটি ভাঙা শাল গাছের সামনে পড়লাম। বাবা গাড়ি থামালেন। মায়ের কণ্ঠে উৎকণ্ঠা। তুমি কি ঠিক পথে যাচ্ছ? এই রাস্তা তো খুব অচেনা লাগছে। বাবা একটু বিরক্তির সুরে বললেন, চিন্তা করো না তো, আমি ম্যাপ দেখেছি, ঠিকই যাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে দিদি মায়ের হাত চেপে ধরে খালি ফিস ফিস করে বলছিল, মা, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ আমাদের পেছন পেছন আসছে। মা তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তার গলাতেও ভয় ছিল। গাড়ি কিছু দূর এগোতেই হঠাৎ আবার সেই ভাঙা শাল গাছটার সামনে পড়ল। এবার বাবার গলায়ও কাঁপুনি। এটা কিভাবে সম্ভব? আমরা তো সোজা এসেছি, তবে একই গাছের সামনে আমরা আসলাম কিভাবে? গাড়ির ভেতর তখন শ্বাসরুদ্ধকর নীরবতা। আমার ছোট্ট মাথায় কিছুই ঢুকছিল না, শুধু মায়ের আঁকড়ে ধরা হাতের উষ্ণতা আর বাবার চোখ মুখের আতঙ্কটা আমার মনে আছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যতবারই গাড়ি চালাতাম বারবারই একই রাস্তা, একই গাছ, একই বাঁক সামনে এসে পড়ছিল। যেন রাতের জঙ্গল আমাদের নিয়ে খেলছে, আর আমরা বেরোবার সব পথ বন্ধ করে ফেলেছি। এর মাঝে গাড়িটা কোনো কারণ ছাড়াই একটা যান্ত্রিক গর্জন করে একটু ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাবা নেমে চেক করে দেখলেন ইঞ্জিন ঠিক আছে, কিন্তু কোনো এক অজানা কারণে গাড়িটার স্টার্ট নিচ্ছে না। বাবার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। এদিকে রাত ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল অন্ধকারের অনিশ্চয়তায়। বাবার আন্দাজ সামনে 4-5 কিলোমিটারের মধ্যে একটা ফরেস্ট চেকপোস্ট আছে, সেখান পর্যন্ত পৌঁছাতে পারলে আর ভয় নেই। কিন্তু যদি তা না হয়, এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারের কবলে পড়তে হবে। তাই বাবা ঠিক করলেন হেঁটেই আমরা সবাই সেখানে যাব। আর তাছাড়া যা সব গোলক ধাঁধার মতো রাস্তা, এই নির্জন জঙ্গলে কোনো পথচারী বা গাড়ির সাহায্যের আশা করাও বোকামি। জঙ্গলের বুক চিরে হাঁটতে হাঁটতে রাতের অন্ধকার আমাদের একেবারে গ্রাস করে নিয়েছে। ততক্ষণে চারদিকের নিস্তব্ধতা এতটাই গভীর হয়ে উঠেছে যে নিজের হৃদস্পন্দনের আওয়াজও স্পষ্ট শোনা যায়। মাঝে মাঝে দূরে কোথাও থেকে হায়নার বা বুনো শেয়ালের কান্নার মতো ডাক ভেসে আসছিল, যা আরো ভয়ঙ্কর করে তুলেছিল পরিবেশটাকে। বাবার হাতের টর্চ আলোটা অদ্ভুতভাবে দুর্বল হয়ে এসেছিল। মনে হচ্ছিল আলো যতটা সামনে পড়ার কথা ঠিক ততটা পড়ছে না, যেন কোনো অদৃশ্য শক্তি সেই আলোকে গিলে ফেলছে। যদিও টর্চের ব্যাটারি নতুন। মা গলা নিচু করে বাবাকে বললেন, আলো এত দুর্বল লাগছে কেন? টর্চে কি ব্যাটারি শেষ হয়ে আসছে? বাবা উত্তর না দিয়ে সোজা তাকিয়ে নিঃশব্দে এগিয়ে চলছিলেন, কিন্তু হাত ধরার দরুন আমি তার হাতের আঙুলের কাঁপুনি টের পাচ্ছিলাম। দিদি শুধু ফিসফিস করে বলছিল, মা, আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে। আমরা সবাই একবার দাঁড়িয়ে কান পাতলাম। প্রথমে কোনো শব্দ পাওয়া গেল না। আচমকাই শুকনো পাতার মচমচ শব্দ যেন খুব কাছে এসে থেমে গেল। বাবা টর্চ ঘুরিয়ে পেছনে ফিরলেন, কিন্তু অসংখ্য গাছের
কাছে গা গুটিয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা নিচু হয়ে আমার কানে কানে বললেন, ভয় পাস না, আমি আছি। কিন্তু তার কণ্ঠস্বরের ভেতরকার কাঁপুনি আমার ছোট্ট বুকে ঢুকে যাচ্ছিল। আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার লক্ষ্য করলাম রাস্তা যেন আরো শুরু হয়ে গেছে। দুপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে একে অপরের দিকে ঝুঁকে এসে পথটা ঢেকে দিয়েছে। মা কাঁপা গলায় বললেন, আমি এমন রাস্তা আগে কখনো দেখিনি। তুমি নিশ্চিত আমরা সঠিক দিকে যাচ্ছি? বাবা বিরক্ত স্বরে উত্তর দিলেন, থামো, আমি জানি আমি কোথায় যাচ্ছি। কিন্তু তার চোখের ভেতর শঙ্কার ছায়া, যেন তিনিও নিশ্চিত নন। একটু এগিয়ে হঠাৎ দেখি রাস্তার একপাশে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম গাছের ডাল, কিন্তু হঠাৎ সেটা নড়ে উঠল। আমার গলা শুকিয়ে কাঠ। আমি চিৎকার করে উঠলাম, বাবা, ওখানে ওটা কি? বাবা টর্চটা সেই দিকে ফেললেন, কিন্তু আলো পড়তেই দেখলাম সেখানে কিছু নেই, শুধু ঘন ঝোপঝাড়। মা আবার কাঁধে হাত বুলিয়ে বললেন, ও কিছু না, চোখের ভুল। কিন্তু তার হাতের কাঁপুনি বলছিল তিনিও দেখেছেন। আমরা যতই হাঁটছিলাম জঙ্গলের শব্দ ততই অস্বাভাবিক হচ্ছিল। কখনো গাছের মগডালে অদ্ভুত খসখস শব্দ, যেন ভারী কিছু নড়ছে। আবার কখনো পাতার ফাঁক দিয়ে ভেসে আসছিল ফিস ফিস করা কণ্ঠস্বর, কিন্তু বোঝা যাচ্ছিল না কে কথা বলছে বা কি ভাষা। দিদি কেঁদে ফেলছিলেন বারবার। আমার মা তাকে বুকে টেনে নিচু গলায় কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। আমি মার ঠোঁটের কাঁপুনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বাবার কপালে ঘাম জমছিল, অথচ তখন শীতকাল আর জঙ্গলের ভেতর হাড় কাঁপানো ঠান্ডা। তিনি হঠাৎ বলে উঠলেন, আমি আর কিছু বুঝতে পারছি না, এই রাস্তা যেন আমাদের বোকা বানাচ্ছে। $1.5 million is true. Happy screams just for you. আছে যত like share view. Happy scream just for সাথে থাকার জন্য একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম। চলুন সরাসরি ঘটনায় ফেরা যাক। তাঁর গলায় যে আতঙ্ক এবং গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সেটা স্পষ্ট। ঠিক তখনই দূরে কোথাও চিৎকারের মতো আওয়াজ ভেসে আসলো, যেটা মানুষের না পশুর ঠিক বোঝা গেল না, কিন্তু এতটা বীভৎস ছিল যে আমাদের চারজনের শরীর একসঙ্গে কেঁপে ওঠে। মাকে বাবার হাত চেপে ধরে বললেন, ওটা কিসের শব্দ? এত রাতে এই জঙ্গলে মানুষ এলো কোথা থেকে? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, চলো তাড়াতাড়ি এগোতে হবে। আমরা দ্রুত পা চালাতে শুরু করলাম। হঠাৎ দিদি থমকে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, বাবা দেখো, ওই গাছটার ফাঁক দিয়ে কি উঁকি দিচ্ছে। আমরা সবাই একসাথে তাকালাম। অদ্ভুত ভাবে ঠিক সেই মুহূর্তে টর্চের আলো নিভে গেল। চারদিকে পিচ কালো অন্ধকার নেমে আসে। দিদির চিৎকার কানে বাজল, মা! আমি বাবার হাত আঁকড়ে ধরে কাঁপছিলাম। বাবা টর্চটা বারবার চাপড়াচ্ছিলেন, কিন্তু আলো আর চলে না। অন্ধকারে আমরা যখন দিশেহারা হয়ে পড়েছি, তখন হঠাৎ আমাদের চারপাশে যেন শখানেক ফিস ফিস করা গলার আওয়াজ ভেসে এলো। কণ্ঠগুলো খুব কাছে, যেন চারপাশে গাছের আড়ালে দাঁড়িয়ে শত শত অদৃশ্য মানুষ আমাদের নিয়ে ফিস ফিস করছে। মা কোরআনের আয়াত আরো জোরে পড়তে লাগলেন। দিদি কেঁদে তার আঁচল আঁকড়ে ধরল। বাবার হাত কাঁপছিল, আমি টের পাচ্ছিলাম। হঠাৎ এক ঝাপটা বাতাস এত জোরে এলো যে আমাদের টর্চ, ব্যাগ সব ছিটকে মাটিতে পড়ে গেল।
সেই বাতাসের সঙ্গে ভেসে এলো এক অদ্ভুত মাংস পচা গন্ধ, যা আমাদের শ্বাসরোধ করে দিচ্ছিল। আমি ঠিক করে শ্বাস নিতে পারছিলাম না, শুধু বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। বাবা এক মুহূর্তে আমাদের সবাইকে জড়ো করে ফিস ফিস করে বললেন, নড়বে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকো। এরা চাইছে আমরা ছোটাছুটি করি। কিন্তু ততক্ষণে অন্ধকারের ভেতরে কিছু যেন আমাদের চারপাশে ঘুরতে শুরু করেছে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ, অথচ আমরা কেউ নড়ছি না। মা কাঁপতে কাঁপতে বললেন, কেউ আমাদের ঘিরে ফেলেছে। বাবার কণ্ঠে হতাশা। হ্যাঁ, আমিও তাই টের পাচ্ছি। সেই মুহূর্তে আচমকাই হঠাৎ টর্চ আবার জ্বলে উঠল। আলো পড়তেই দেখি সামনে মাটির ওপর অদ্ভুত কিছু দাগ আঁকা আছে, যেন রক্ত মাখা আঁচড়। বাবার মুখ ফ্যাকাশে হয়ে আসে। তিনি ভীত কণ্ঠে বললেন, এটা মানুষের কাজ না, এই জঙ্গলের ভেতর কিছু একটা আছে যা আমাদের এখানে আটকে রাখতে চায়। টর্চের আলোয় যে অদ্ভুত রক্তের মতো বৃত্তের আঁচড় দেখেছিলাম, সেটা আমাদের চারজনকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। বাবার হাতের টর্চ কাঁপছিল, আলোর রশ্মি বারবার কেঁপে উঠছিল, যেন আলো নিজেই ভয় পাচ্ছে। মাটির ওপর সেই দাগগুলো শুকনো নয়, টাটকা। এমনই মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কেউ রক্তাক্ত হাতে ওটা আঁচড়েছে। বাবা ফিস ফিস করে বললেন, এটা কোনো পশুর কাজ নয়, মানুষের হাতেরও কাজ নয়, এটা অন্য কিছু। মা চোল শক্ত করে বুকের কাছে চেপে ধরলেন, আর দিদি কেঁদে ফেলল, মা আমি আর পারছি না, আমাদের ফিরিয়ে নিয়ে চলো। কিন্তু মা জানতেন ফেরার কোনো পথ নেই, কারণ যেদিকেই যাই আবার একই গাছ, একই বাঁক, একই ছায়া। আমরা যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎই তখন গাছের ফাঁক দিয়ে অদ্ভুত এক শব্দ এলো। সেটা পুরোপুরি ঠিক মানুষের হাসির মতো নয়, গলার স্বর ভাঙা, খসখসে, যেন একসাথে বহুজন হাসছে। বাবা চাপা স্বরে বললেন, কিছুতেই বিচলিত হয়েও না, শুধু আমার হাত শক্ত করে ধরো। আমি বাবার হাত আঁকড়ে ধরলাম। মা দিদি হাত ধরে রইলেন। টর্চের আলো কাঁপছে। ঠিক তখনই আমরা দেখলাম আলোটা গাছের গুড়ির পাশে পড়তেই সেই ছায়াগুলো নড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম আলো পড়ায় ছায়াগুলো এমন করছে, কিন্তু ভালো করে তাকাতেই বুঝলাম ওগুলো সত্যিই নড়ছে। অদ্ভুত সব অবয়ব, মানুষের মতো লম্বা ছায়া, কিন্তু অস্পষ্ট ধোঁয়ার মতো, যেন অন্ধকারের চেয়েও কালো। কেউ দাঁড়িয়ে, কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ বা ডালপালার ভেতর লুকিয়ে আছে। আমার বুক আতঙ্কে কেঁপে ওঠে। আমি চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমার মুখ চেপে ধরলেন। বাবার কপালে ঘাম টলমল করছে। মা নিচু গলায় পড়ছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার গলায়ও আতঙ্ক। আমরা হাঁটা শুরু করলাম আবার, কিন্তু এবার ছায়াগুলো আমাদের পিছু নিল। যতবার পেছনে তাকাচ্ছি দেখি তারা ঠিক আছে আগের দূরত্বে। তারা যেন আমাদের হাঁটা নকল করছে। দিদি ভয়ে কেঁপে উঠেছিল, মা ওরা আমাদের দিকে আসছে, ওরা কি আমাদের খেয়ে ফেলবে? মা তাকে শান্ত করে বুকে টেনে নিলেন, কিন্তু আমি দেখেছিলাম মায়ের চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। বাবা শুধু বলেছিলেন, কারো চোখের দিকে তাকাবে না, সোজা হাঁটো। হঠাৎই টর্চটা আবার নিভে গেল। চারপাশে পুনরায় এমন ঘন অন্ধকার নেমে আসে যেন নিজের হাতও দেখা যাচ্ছিল না। তখনই কানে এলো কেমন দম বন্ধ করা গুঙিয়ে ওঠা আওয়াজ, ঠিক যেন কেউ আমাদের পাশে শ্বাস নিচ্ছে। আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলাম, আমাদের পেছনে কারা আসছে? বাবা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কিচ্ছু নয়, চোখ বন্ধ করে আমার হাত ধরে শুধু এগিয়ে চল। কিন্তু আমরা কেউ চোখ বন্ধ করতে পারছিলাম না। আচমকাই মায়ের কাঁপা কাঁপা গলা শোনা গেল,
কেউ আমার আমার কাঁধে যেন হাত দিল। বাবার টর্চ চাপতেই অদ্ভুত ভাবে আবারও আলো জ্বলে ওঠে। আমরা সবাই একসাথে দেখলাম মায়ের কাঁধের ওপর দিয়ে কালো একটা ছায়ার হাত হঠাৎ সরে গেল। সেই হাতের কোনো স্পষ্ট আঙুল নেই, শুধু লম্বা নখের মতো ধোঁয়াটে ডগা। টর্চের আলো পড়তেই সেটা মিলিয়ে গেল। দিদি তখন এত জোরে কেঁদে ফেলে যে সারা জঙ্গল কেঁপে ওঠে। সেই কান্নার সঙ্গে সঙ্গে চারদিক থেকে একসাথে শত শত ফিসফিস শব্দ শোনা যেতে লাগলো, যেন কেউ হাসছে, কেউ ডাকছে, কেউ আবার শুধু শ্বাস নিচ্ছে। বাবার মুখ ফ্যাকাশে। আসলে মা সেদিন বিকেলে বেরোতে চাননি। কানা ঘুষোয় টুকটাক সাতকোষিয়া জঙ্গল নিয়ে শোনাই যেত, কিন্তু বাবার জোরাজুরিতে আমরা পরদিন সকালে না বেরিয়ে সেদিন বিকেলেই বেরিয়েছিলাম। তিনি হঠাৎ বলে উঠলেন, দৌড়াও, সবাই দৌড়াও। আমরা চারজন জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করি। গাছের ডাল কাঁটা আমাদের গায়ে ছেড়ে রক্ত বের করে দিচ্ছিল, কিন্তু থামার কোনো উপায় নেই। দৌড়াতে দৌড়াতে আমি একবার পেছনে তাকালাম, দেখলাম ছায়াগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। তাদের গতি এত দ্রুত যে মনে হচ্ছিল এখনই আমাদের ধরে ফেলবে। আমরা যতই দৌড়াচ্ছিলাম ততবারই সেই ভাঙা শাল গাছের সামনে এসে পড়ছিলাম, যেন জঙ্গলটা আমাদের নিয়ে খেলছে। মা তখন হাঁপিয়ে গিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ আমাদের বাঁচাও। বাবা হতাশ হয়ে চারপাশে তাকাচ্ছিলেন। আমি তার চোখে ভয়ের সঙ্গে এক ধরনের ভেঙে পড়া অসহায়ত্ব দেখেছিলাম। দিদি আর হাঁটতে পারছিলেন না, সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার। বাবা তাকে টেনে তুলেছিল, আমি শুধু বাবার হাত আঁকড়ে ধরে হাঁপাচ্ছিলাম। ঠিক তখনই জঙ্গলের ফাঁক দিয়ে হঠাৎ অদ্ভুত আলো ভেসে এলো। সেটা লালচে রঙের, যেন আগুনের শিখা। বাবা থমকে দাঁড়ালেন। আলোটা আসছিল জঙ্গলের ভেতরে কোনো এক ফাঁকা জায়গা থেকে। আমরা ওই দিকে আরো ছুটে গেলাম, কারণ মনে হচ্ছিল হয়তো ওটা কোনো মানুষের চুলার আগুন, হয়তো ওখানেই চেকপোস্ট। কিন্তু যখন এগোলাম বুঝলাম আলোটা কোনো চুলোর আগুন নয়। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল অগ্নিবৃত্ত, আর তার ভেতরে ঘুরে বেড়াচ্ছে সেই ছায়াগুলো। তারা আগুনের ভেতরে ঢুকে আবার বেরিয়ে আসছে, আর প্রতিবার বেরিয়ে আসলে তাদের অবয়ব আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা চারজন একসাথে থমকে দাঁড়ালাম। মা বুক চেপে কাঁদছিলেন, দিদি হাহাকার করে কাঁদছিল। আমি বাবার হাত ধরে শুধু কাঁপা কাঁপা স্বরে বললাম, বাবা আমি বাড়ি যেতে চাই। বাবা আমার মাথায় হাত বুলিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আগুনের ভেতর থেকে এক বীভৎস চিৎকার ভেসে এলো। সেই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। আমি চোখ বন্ধ করে ফেলি, আর বুঝলাম আমরা এমন কিছুর সামনে এসে পড়েছি যা মানুষের বোধগম্যের বাইরে। ফাঁকা জায়গার ভেতর দাঁড়িয়ে আমরা চারজন আতঙ্কে যেন জমে গিয়েছিলাম। আগুনের লালচে আলো গাছের গুড়িতে পড়ে অদ্ভুত সব ছায়া তৈরি করছিল, আবার সেই ছায়াগুলো যেন নড়ছিল নিজের মতো। বাবা চাপা স্বরে আমার মাথায় হাত রেখে বললেন, চোখ নামিয়ে রাখ, তাকাস না। কিন্তু 7 বছরের আমি কৌতূহল আর আতঙ্কে চোখ সরাতে পারিনি। দেখলাম আগুনের ভেতর দিয়ে হঠাৎ বেরিয়ে এলো এক অবয়ব, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার শরীর ছিল কালো ধোঁয়ার মতো, মাথা যেন ছাই দিয়ে গড়া, চোখের জায়গায় শুধু লালচে গর্ত। দিদি চিৎকার করে মায়ের আঁচল আঁকড়ে ধরল, মা ওরা কারা? মা তাকে বুকে টেনে নিয়ে কাঁপা গলায় বললেন, চুপ কর, কিছু বলিস না, ওরা শুনতে পাবে। কিন্তু দিদির কান্না থামছিল না। সেই কান্নার শব্দ যেন বাতাসের ভেতরে ঢুকে এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল। প্রতিধ্বনির সাথে চারপাশের ছায়াগুলো আরো দ্রুত নড়তে থাকে, যেন তারা আমাদের কান্না শুষে নিচ্ছে। বাবা হঠাৎ গম্ভীর চাপা স্বরে বললেন, সবাই মাটিতে বসো, একে অপরের হাত ধরে থাকবে, যে করেই হোক আমাদের মনকে শক্ত রাখতে হবে। আমরা 3 জন কাঁপতে কাঁপতে মাটিতে বসলাম। তখনই ঠান্ডা শিরশিরে হাওয়া বইতে শুরু করলো। সেই হাওয়ার মধ্যে কেমন একটা গন্ধ, পচা মাংসের মতো। আমার গা গুলিয়ে উঠল। বাবা দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বললেন, ওরা এসেছে। আমরা যে আগুনের বৃত্তের সামনে বসেছিলাম
হঠাৎ সেটার ভেতর থেকে একসাথে কয়েকটা কালো অবয়ব বেরিয়ে আসে। তারা মানুষের মতো হাঁটছিল, কিন্তু পা মাটিতে পড়ছিল না, ভেসে ভেসে আসছিল। তাদের লম্বা হাত, আঙুলের বদলে ধারালো নখ, প্রত্যেকের মুখে সেই ফাঁকা কালো গর্ত, আর সেই গর্ত থেকে অদ্ভুত আলো বের হয়ে আসছিল। আমার বুক কেঁপে উঠল, চোখ বন্ধ করতে পারছিলাম না। দিদি মায়ের কোলে লেপ্টে, মা কাঁপছিলেন, কিন্তু আমাদের শক্ত করে আঁকড়ে ধরেছিলেন। বাবা মাটিতে পড়ে থাকা একটা শুকনো কাঠ হাতে তুলে নিলেন। আমি বুঝতে পারছিলাম তিনি জানেন ওই কাঠ দিয়ে কিছুই হবে না, তবুও লড়তে হবে। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, তারা যদি কাছে আসে আমি লড়ব। এদিকে সত্যি সত্যি দেখি তারা ধীরে ধীরে ঘিরে আসছিল আমাদের। বাতাসের ভেতর অদ্ভুত আওয়াজ, যেন হাজার মানুষের কান্না আর হাসি একসাথে মিশে আছে। আমার মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। হঠাৎ একটি ছায়া সামনে এসে থামল। তার শরীর থেকে কেমন একটা ধোঁয়া বের হচ্ছে। তার সেই অবয়বের ভেতর থেকে গলাবদ্ধ মানুষের মতো শব্দ বেরোলো, ফিরতে তোরা পারবি না, এখন তোরা আমাদের হাতে বন্দী। সেই আওয়াজে দিদি চিৎকার করে ওঠে, আর মা তাকে বুকে চেপে ধরে হাহাকার করে কাঁদতে থাকে। আমি আমার বাবার দিকে তাকালাম। বাবার চোখে শুধু অসহায় আতঙ্ক। তিনি কাঠটা তুলে ধরলেন, কিন্তু আমি দেখলাম তার হাত কাঁপছে। তারপর যা হলো সেটা আমি কখনো ভুলতে পারবো না। তাদের গলায় ফিস ফিস শব্দ যেন সরাসরি মাথার ভেতরে ঢুকে পড়ছিল। আমার কান বাজছিল, বুক ধক ধক করছিল। মা চোখ বন্ধ করে দোয়া পড়ছিলেন, কিন্তু তার গলাও আটকে যাচ্ছিল। দিদি হঠাৎ মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে। বাবা, আমাকে বাঁচাও। বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন, আর আমি মায়ের আঁচল আঁকড়ে ধরলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ টর্চটা আবার নিজে নিজেই জ্বলে উঠল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি হবে এরপর? এই গোলকধাঁধা থেকে এই পরিবারটি কি বেরিয়ে আসতে পারবে, নাকি ধরা দেবে সেই ছায়াদের কাছে? আপনারা শুনুন। ঘটনার মাঝে মাঝে আছি আমরা, চলে যাচ্ছি পরের অংশে। তবে তার আগে বলবো, অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।